বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। যে মেয়ের স্বপ্ন ভেঙে দিতে চেয়েছিল তার স্বামী, আজ সেই মেয়েই ডাক্তার হয়ে ফিরল, প্রতিশোধ নয়, প্রেরণা হয়ে। শেষ পর্যন্ত জিতল ভালোবাসা নাকি আগুনে জ্বলা প্রতিশোধ? যে স্বামী একদিন ডাক্তার হবার স্বপ্ন ভেঙে দিতে চেয়েছিল, আজ ভরা মজলিসে তাকেই সজোরে চড় কষিয়ে দিল লাজু। কিন্তু এরপর যা ঘটল তা দেখে থমকে গেল পুরো কলকাতা শহর। বনলতার বিষাক্ত চাল নাকি অনুভবের নিঃস্বার্থ ভালোবাসা? শেষ পর্যন্ত কার জয় হল? লাজু যখন নিজের স্বাধীনতার ঘোষণা দিয়ে ডিভোর্স পেপার সুদেবের দিকে এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখন সারা শহরে যেন এক নতুন ভোরের সূচনা হয়। সুদেব, তার মা কমলা দেবী আর বাবা হারানবাবু অপমানে মুখ চুন করে গ্রাম অভিমুখী রওনা দেয় ঠিকই, কিন্তু বনলতার প্রতিহিংসার আগুন নেভেনি। সে কলেজ থেকে সাসপেন্ড হওয়ার পর ঘরবন্দি হয়ে পাগলের মতো আচরণ শুরু করে। তার মনে হয় লাজুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারলেই সে আবার অনুভবের জীবনে ফিরে যেতে পারবে। এদিকে হোস্টেলের শান্ত পরিবেশে লাজু নিজের সমস্ত মনোযোগ অ্যানাটমি আর ফিজিওলজির পাতায় ডুবিয়ে দেয়। অনুভব তাকে প্রতিদিন নতুন নতুন ক্লিনিক্যাল কেস নিয়ে আলোচনা করে উৎসাহিত করে, যাতে সে শুধু বইয়ের পোকা না হয়ে একজন দক্ষ চিকিৎসক হয়ে উঠতে পারে। একদিন বিকেলেই অনুভব লাজুকে কলেজের পেছনের বাগানটায় নিয়ে যায় আর বলে, লাজু, তোমার লড়াইটা এখন আর শুধু নিজের একার নয়, এটা সেই হাজারো মেয়ের লড়াই যারা স্বপ্ন দেখতে ভয় পায়। লাজু মৃদু হেসে আকাশের দিকে তাকিয়ে উত্তর দেয়, অনুভবটা আপনি না থাকলে হয়তো আজ আমি ওই গ্রামের ভাঙা ঘরে সুদেবের গালমন্দ শুনিয়ে জীবনটা কাটিয়ে দিতাম। মানুষের জীবনে যে দ্বিতীয় সুযোগ আসে তা আমি আপনার চোখে প্রথম দেখেছি। কিন্তু এই শান্তির মাঝেও একদিন হঠাৎ বিপদ নেমে আসে। বনলতা গ্রামের সুদেবকে আবার ফোন করে, উস্কানি দেয়। সে বলে, সুদীপ, লাজু কিন্তু ডিভোর্সের পর অনুভবের সাথে রেজিস্ট্রি ম্যারেজ করার পরিকল্পনা করছি। তুমি যদি শেষ চেষ্টা না করো তবে তোমার মান সম্মান আর ফিরবে না। সুদেব রাগের মাথায় স্থির বুদ্ধি হারিয়ে ফেলে। সে কিছু ভাড়াটে লোক নিয়ে কলকাতার এক অন্ধকার গলিতে অনুভবের উপর হামলার ছক কষে। পরদিন রাতে যখন অনুভব লাজুকে লাইব্রেরি থেকে হোস্টেলে পৌঁছে দিয়ে নিজের গাড়ির দিকে এগোচ্ছিল, তখন চারপাশ থেকে কালো কাপড়ে মুখ ঢাকা কয়েকজন তাকে ঘিরে ধরে। লাজু হোস্টেলের জানলা দিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটে নিচে নেমে আসে। সে দেখে অনুভবের মাথায় লাঠির আঘাত লাগতে যাবে। ঠিক সেই মুহূর্তে লাজু মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে আর নিজের হাতে সেই আঘাত সহ্য করে নেয়। লাজুর আর্তনাদে আশেপাশের লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। অনুভব রক্তাক্ত লাজুকে জাপটে ধরে চিৎকার করতে থাকে। হোস্টেলের মেয়েরা আর রক্ষীরা দ্রুত লাজুকে কলেজের ইমার্জেন্সিতে নিয়ে যায়। সেখানে প্রিন্সিপাল ম্যাডাম নিজেই তদারকি শুরু করেন। দেখা যায় লাজুর হাত ভেঙে গেছে আর কপালে গভীর ক্ষত হয়েছে। জ্ঞান ফেরার পর লাজু যখন প্রথমবার চোখ মেলে, সে দেখে অনুভব তার মাথার পাশে বসে নীরবে চোখের জল ফেলছে। লাজু ফিসফিস করে বলে, আপনি ঠিক আছেন তো অনুভবদা? অনুভব তার হাতটা শক্ত করে ধরে বলে, তুমি কেন নিজের জীবন এভাবে বাজি ধরলে লাজু? লাজু ম্লান হেসে উত্তর দেয়, আমার স্বপ্নটা তো আপনার দেওয়া। প্রাণ, আপনার কিছু হলে আমার ডাক্তার হওয়ার আর কি মূল্য থাকবে? এই ঘটনার পর পুলিশি তদন্ত শুরু হয়, আর সিসিটিভি ফুটেজ এবং ফোন রেকর্ড থেকে জানা যায় এর পিছনে বনলতা আর সুদেবের হাত আছে। পুলিশ বনলতাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে আর সুদেবকে গ্রাম থেকে ধরে আনা হয়। বনলতা পুলিশের গাড়িতে ওঠার সময়ও ও লাজুর দিকে বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিন্তু লাজু আজ শান্ত, তার মনে আর কোনো ঘৃণা নেই। সে শুধু অনুভবকে বলে, হিংসার শেষ সবসময় অন্ধকারের দিকেই নিয়ে যায়। কয়েক মাস পর লাজুর প্লাস্টার কাটা হয়, আর সে তার ফাইনাল সেমিস্টারে কলেজের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। যেদিন মেডেল দেওয়ার অনুষ্ঠান ছিল, সেদিন মঞ্চে দাঁড়িয়ে লাজু বক্তৃতা দিতে গিয়ে বলে, আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু সমাজ আমাকে মৃত ঘোষণা করেছিল। আজ আমি যেই মেডেলটা গলায় পড়ে আছি, তার কারিগর একজন নিঃস্বার্থ মানুষ, অনুভবদা। মঞ্চের নিচে বসে থাকা অনুভবের চোখে গর্বের জল। লাজু ঘোষণা করে সে তার গ্রামের সেই পুরো বাড়িতেই একটা ছোট্ট হাসপাতাল তৈরি করবে, যেখানে কোনো মেয়েকে বিনা চিকিৎসায় মরতে হবে না। আর সুদেবের মতো মানুষদের মানসিকতা বদলানোর জন্য সে লড়াই চালাবে। অনুষ্ঠান শেষে অনুভব লাজুকে গঙ্গার ঘাটে নিয়ে যায়। সূর্যের ডুবন্ত আলোয় গঙ্গার জল যখন সোনার মতো চিকচিক করছিল, তখন অনুভব একটা ছোট আংটি বের করে লাজুর সামনে ধরে বলে, লাজু,
ডাক্তার লাজবন্তী হিসেবে তুমি স্বাধীন ঠিকই, কিন্তু একজন বন্ধু হিসেবে কি আমায় সারা জীবন পাশে রাখবে? লাজু লজ্জায় লাল হয়ে ওঠে আর মাথা নিচু করে অনুভবের হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। আজ আর তার কোনো ভয় নেই, কারণ সে জানে অন্ধকার কাটিয়ে সে এখন আলোর পথের যাত্রী। দূরে কোথাও ট্রেনের বাঁশি শোনা যায়, যেন নতুন এক আগামীর ডাক দিচ্ছে, যে আগামীতে লাজুর মতো হাজারো মেয়ে নিজের পায়ে দাঁড়িয়ে বলতে পারবে, আমি পেরেছি। আর এটাই জীবনের সবথেকে বড় জয়। লাজু তার স্টেথোস্কোপটা গলায় জড়িয়ে যখন অনুভবের কাঁধে মাথা রাখে, তখন ঝিরঝিরে হাওয়া তার চুলে খেলা করে যায়। এভাবেই একটা ভীরু গ্রাম্য মেয়ে তার জেদ আর মেধার জোরে নিজেকে তিলোত্তমা কলকাতার এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রমাণ করে দেয়, আর বুঝিয়ে দেয় যে পিছুটান যতই শক্ত হোক, স্বপ্নের উড়ান আটকানোর সাধ্য কারণ নেই। সব প্রতিকূলতা পেরিয়ে লাজু আজ সত্যিই এক কাণ্ডারি, যে নিজের জীবনের নৌকা নিজেই চালাচ্ছে, উত্তাল সমুদ্রের ঢেউ সামলে তীরের দিকে, যেখানে শুধু সাফল্য আর ভালোবাসার জয়গান শোনা যায়। এভাবেই শেষ হয় লাজুর একার সংগ্রামের গল্প, আর শুরু হয় লাজু ও অনুভবীর একসাথে চলা এক নতুন পথ, যা অনন্তকাল ধরে অনুপ্রেরণা হয়ে থাকবে বাংলার প্রতিটি ঘরে ঘরে। যেখানে আজও কোনো লাজু ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে চোখের জল মুছে গোপন কোণে। লাজু আর অনুভবের জীবনের নতুন অধ্যায় যখন শুরু হয়, তখন কলকাতার আকাশ জুড়ে ছিল শরতের সাদা মেঘের আনাগোনা। কিন্তু এই নতুন যাত্রার পথটা অতটা মসৃণ ছিল না, কারণ বনলতা আর সুদীপ জেলে গেলেও তাদের নিতে পারছিলেন না। তাদের কাছে লাজু এখনও সেই অবাধ্য মেয়ে, যে স্বামীর ঘর ছেড়ে পরপুরুষের আশ্রয়ে ডাক্তার হয়েছে। যেদিন লাজু প্রথমবার স্টেথোস্কোপ গলায় দিয়ে নিজের গ্রামের মাটিতে পা রাখল, সেদিন গ্রামের প্রবেশপথে তাকে আটকানো হল। হারানবাবু আর কমলাদেবী লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে বললেন, যে মেয়ে স্বামীর কপালে কলঙ্ক এঁকে দিয়ে জেলে পাঠিয়েছে, তার কোনো অধিকার নেই এই গ্রামে ঢোকার। লাজু ভয় না পেয়ে শান্তভাবে বলল, কাকা, আমি এখানে কারো অধিকার কাটতে আসিনি। এসেছি আপনাদের ঘরের মেয়েদের আর শিশুদের বাঁচাতে, কারণ আমি জানি গত মাসে বিনা চিকিৎসায় গ্রামের ৩টে শিশু মারা গেছে। অনুভব লাজুর পাশে দাঁড়িয়ে হারানবাবুর চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আইন এখন লাজুর পক্ষে। আপনি যদি বাধা দেন, তবে সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আপনাকেও সুদেবের পাশে গিয়ে বসতে হবে। গ্রামের মহিলারা, যারা অন্তরালে লাজুকে শ্রদ্ধা করত, তারা এবার একে একে বেরিয়ে আসতে শুরু করল। গ্রামের দাইমা প্রথম লাজুর পাশে দাঁড়িয়ে বললেন, যে মেয়ে আমাদের সেবা করতে এসেছে, তাকে আটকানোর তোমরা কি? হারানবাবুদের আক্রোশকে তুচ্ছ করে লাজু সেদিন গ্রামের সেই পুরনো পাঠশালার এক কোণে বসে রোগী দেখা শুরু করল। শুরু হল এক নীরব বিপ্লব, যে বিপ্লবের মশাল ছিল লাজুর হাতের ওই কলম আর প্রেসক্রিপশন। অন্যদিকে বনলতা জেল থেকে বেরোলে মুক্তি পেয়ে আবার নতুন চাল চলতে শুরু করে। তার মা চিকিৎসা দেয় আর তাকে যমদূতের ঘর থেকে ফিরিয়ে আনে। হারানবাবু যখন চোখ মেললেন, তিনি দেখলেন যেই মেয়েটিকে তিনি আজীবন অভিশাপ দিয়েছেন, সেই মেয়েটি তার জীবন বাঁচানোর জন্য রাত জেগে সেবা করছে। তার চোখের জল লাজুর হাতের উপর পড়ে সব ঘৃণা ধুয়ে মুছে সাফ করে দেয়। হারানবাবু কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই আমায় ক্ষমা করে দে, আমি বনলতার কথায় তোকে শেষ করতে চেয়েছিলাম। এই স্বীকারোক্তি গ্রামের মানুষের সামনে আসতেই বনলতার শেষ চালটাও ভেস্তে যায়। পুলিশ এবার বনলতাকে স্থায়ীভাবে শ্রীঘরে পাঠানোর ব্যবস্থা করে। এদিকে কলকাতায় ফিরে এসে অনুভব আর লাজুর বিয়ের প্রস্তুতি শুরু হয়। কিন্তু লাজু শর্ত দেয়, সে কোনো জাঁকজমক চায় না, বরং ওই বিয়ের টাকাটা দিয়ে সে গ্রামে একটা ছোট অপারেশন থিয়েটার তৈরি করবে। অনুভবের বাবা মা, যারা প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন, তারা লাজুর এই মানবিকতা দেখে তাকে ঘরের লক্ষ্মী হিসাবে মেনে নেন। বিয়ের দিন লাজু কোনো লাল বেনারসি বা ভারী গয়না পরেনি। সে পরেছিল একটা সাধারণ সাদা জামদানি আর কপালে একটা ছোট্ট লাল টিপ। তার আসল অলংকার ছিল তার শিক্ষা আর আত্মবিশ্বাস। অনুভব যখন লাজুর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, তখন কলকাতার আকাশে যেন হাজার হাজার তারা একসাথে জ্বলে উঠল। সেদিন রাতে ছাদের উপর দাঁড়িয়ে অনুভব লাজুকে জিজ্ঞেস করল, লাজু, তুমি কি এখন সুখী? লাজু আকাশের দিকে তাকিয়ে বলল, অনুভবদা, সুখ শব্দটা অনেক ছোট,
আমার মনে হচ্ছে আমি আজ পূর্ণতা পেয়েছি। যে মেয়েটি একদিন সুদেবের মার খেয়ে কুঁকড়ে পড়ে থাকত, সে আজ শত শত মানুষের ভরসার জায়গা হতে পেরেছে। অনুভব হাসি মুখে লাজুর কাঁধে হাত রেখে বলল, তোমার এই যাত্রা থামবে না লাজু। আমি চাই তুমি ডক্টরেট করো। বিদেশের মাটিতেও বাংলার এই হার না মানা মেয়ের গল্প পৌঁছে যাক। কয়েক বছর পর দেখা যায় লাজু এখন এক প্রথিতযশা সার্জন। তার গ্রামের সেই ছোট ক্লিনিকটা এখন একটা পূর্ণাঙ্গ হাসপাতাল, যেখানে সুদেবের মতো মানুষরাও এখন মাথা নিচু করে চিকিৎসার জন্য আসে। সুদেব জেল থেকে ছাড়া পাওয়ার পর একা হয়ে পড়েছিল, কিন্তু লাজু তার প্রতি কোনো ঘৃণা পোষণ না করে তাকে হাসপাতালের ছোট একটা প্রশাসনিক কাজ জগিয়ে দেয়, যাতে সে নিজের ভুল বুঝতে পারে। সুদেব একদিন লাজুর কেবিনে গিয়ে মাথা নিচু করে দাঁড়াল আর বলল, লাজু, তুমি আমায় সাজা দিলে না কেন? লাজু হেসে উত্তর দিল, ক্ষমা করাই হল সবথেকে বড় সাজা। সুদেব, তোমাকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলাটাই ছিল আমার জিদ। লাজু এখন 2 যমজ সন্তানের মা, কিন্তু তার কাজের গতি একটুও কমেনি। অনুভব আগের মতোই তার ছায়া হয়ে পাশে আছে। বনলতা আজও জেলে বসে লাজুর সাফল্যের খবর শোনে আর নিজের হীনমন্যতায় জ্বলে মরে। গল্পের শেষে দেখা যায় এক ঝকঝকে রোদলা দুপুরে লাজু তার ছেলে মেয়েদের নিয়ে গ্রামের সেই স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে, যেখানে সে একদিন স্বপ্ন দেখতে শুরু করেছিল। সে তার মেয়েকে বলছে, দেখ মা, আকাশটা কত বড়। কখনো নিজেকে ছোট ভাববি না, কারণ ডানা থাকলে আকাশ ছোঁয়া শুধু সময়ের অপেক্ষা। লাজু এখন আর শুধু একটা নাম নয়, সে এখন একটা আদর্শ, একটা প্রেরণা, যা বাংলার প্রতিটি কোণে কোণে হাজার হাজার লাজুকে সাহস যোগায় ডাক্তার হওয়ার আর নিজের ভাগ্য নিজে লেখার জন্য। অনুভবের চোখে তখনও সেই একই মুগ্ধতা। সে জানে লাজু তার জীবনের সেই ধ্রুব তারা, যা কখনো দিগ্ভ্রান্ত হবে না। এইভাবেই শেষ হয় এক সংগ্রামের উপাখ্যান, যেখানে জয় হয় শুধু মেধা আর মানবতার, আর হারিয়ে যায় সব অন্ধকার, কুসংস্কার ও প্রতিহিংসা। লাজু এখন আগামীর কাণ্ডারি, যে তরি বাইছে এক সুন্দর সোনালি ভোরের দিকে, যেখানে সাম্য আর অধিকারের জয়গান ধ্বনিত হয় বারবার। প্রতিটি মানুষের হৃদয়ে অমলিন হয়ে থাকে লাজু আর অনুভবের এই অমর কাহিনী, যা যুগের পর যুগ মানুষকে শিখিয়ে যাবে ভালোবাসার আসল মানেই হল একে অপরের এগিয়ে চলার পথে সহযোদ্ধা হওয়া। দাড়ি কমা ছাড়াই এই গল্পের শেষে এক নতুন লাজুর জন্ম হয়, যে নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বকে বলছে, আমি শুধু ডাক্তার নই, আমি এক স্বাধীন নারী যে নিজের আকাশ নিজেই চিনি।